এটা দেখি যে রাজ্য সরকারের সঙ্গে সিবিআই বোধহয় বিশাল আদায় কাজ করায়। আদতে রাজ্য সরকার আর সিবিআই সেটিং করে কাজকর্ম করে। লাস্ট 10 বছরের যদি সিবিআই কেসগুলোর অর্ডার দেখা যায়, যত রাজ্য সরকারের লোকজন, বেশিরভাগ লোকই হয় বেলে চলে গেছে, না হলে সেগুলোকে সিবিআই ধরেনি। আর কিছু কিছু লোক ওই তৃণমূল থেকে যেই বিজেপিতে চলে এসছে, ওয়াশিং মেশিনের মতো সিবিআইও ঘুমিয়ে পড়েছে। আরজিকর কাণ্ডে নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা আদালতে ইতিমধ্যেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ দেখে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে তার প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। সিবিআইয়ের হাইকোর্টে দ্বারস্থ হওয়ার আগে এবং পরবর্তী সময় সিবিআইও হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। কিন্তু এই জায়গায় আজকের যে শুনানি, সেই শুনানিতে একটা বিষয় নিয়ে মূল বিতর্ক, যে রাজ্যের কি এখতিয়ার রয়েছে সিবিআই যেহেতু তদন্তকারী সংস্থা, এই সিবিআই তদন্তকারী সংস্থার ঊর্ধ্বে উঠে বা তার আগে হাইকোর্টে আপিল করতে পারে। এটা কি সম্ভব? এটা কি এখতিয়ার এখতিয়ার বহির্ভূত। তার কারণ হচ্ছে হাইকোর্টে রাজ্য সরকার অ্যাপিলে এসেছে, অ্যাপিল অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু এটা আইনি ভিত্তি কি রয়েছে? রাজ্য সরকারের একটাই গ্রাউন্ড রয়েছে, না মামলা রাজ্য সরকার তদন্ত করেছে। মামলা 2010-8-এ যখন এফআইআর হয়, 9-8-এর ঘটনা, 10-8-এ এফআইআর হওয়ার পরে 13-8-24 আপনাদের মনে থাকবে, সেই দিনই হাইকোর্টের অর্ডারে সিবিআই হয়। হাইকোর্টের অর্ডারে সিবিআই হয় এবং সিবিআই হওয়ার পরে 14-8-এ ওই আরজি করে আরো অনেক কিছু গন্ডগোল হয় রাত দখলের ঘটনায়। সেখানে আরজি করে মারধর, এমনকি অনেক এভিডেন্স নষ্ট করা, এগুলো হয়। এইবার যখন রাজ্য সরকার তদন্ত করছিল, তারা কিন্তু ওই 10 তারিখের মধ্যেই, একদিনের মধ্যেই হচ্ছে সঞ্জয় রায়কে তারা অ্যারেস্ট করে এবং তাকে দোষী সাব্যস্ত করে। পরবর্তীকালে হাইকোর্ট অর্ডার দেয় যে এই কেস আর হাইকোর্টের এই কেস সিবিআই পুলিশের কাছে আর থাকবে না, ইট উইল কাম টু দি সিবিআই। সিবিআই সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে অন 13th, যদি আমি ভুল না করে থাকি, 13th রাত্রির বেলা থেকেই তদন্ত শুরু হয়, 13ই আগস্ট। এবং সিবিআই যখন আলটিমেটলি ওই সেমিনার রুমে পৌঁছায়, তখন দেখা যায় যে সেমিনার রুমে ভাঙাভাঙির কাজ চলছে। যদিও সেটা গোপনভাবে চলছিল, সিবিআইয়ের সঙ্গে যেহেতু মিডিয়া ছিল, আপনারা ছিলেন, তখন এই ব্যাপারটা আমাদের নজরে আসে। এবং পরবর্তীকালে সিবিআই যখন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এটাকে সুমোটো নেয় এবং সিবিআই বলে যে ওই যে প্রথম 5-6 ঘন্টা বা প্রথম 1-2 দিন, যেটা সিবিআই এর কাছে এই ধরনের কেসে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, সিবিআই ওই সময় তদন্তটা করতে পারেনি। ওই সময়ই এভিডেন্সের 95% নষ্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, বাকি যা রয়েছে সেগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। সিবিআই অনেক তদন্ত করে, অনেককে জিজ্ঞাসাবাদ করে, অনেক কিছু করে। আলটিমেটলি সিবিআই এফআইআরও করে এবং 58 দিনের মাথায় প্রাইমারি চার্জশিট সিবিআই হচ্ছে পেশ করে। তার আগে বলতে হবে, এই এফআইআরে সিবিআই 3 জনকে অ্যারেস্ট করে। সঞ্জয় রায়কে সে পুলিশের হাত থেকে নেয়, আর সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি এদেরকে দুর্নীতির একটা কেসে, যেহেতু ওখানে দুর্নীতি হয়েছিল অন্য কেসে, সেই কেসে সিবিআই অ্যারেস্ট করে, প্লাস এই কেসে শুন অ্যারেস্ট হিসাবে দেখানো হয়। এরা আবার কি করে, 90 দিনে যেহেতু চার্জশিট দিতে পারেনি সিবিআই, এরা জামিন পেয়ে বেরিয়ে যায়। একমাত্র সঞ্জয় রায়, তাকে প্রাইম অ্যাকিউজড করে তার বিচার প্রক্রিয়া চলে এবং পরবর্তীকালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু এর মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন নম্বর 1 হচ্ছে যে সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না? এটা কি সিবিআই এর গড়িমসি, না ইচ্ছাকৃতভাবে কোনো সেটিং করা হয়েছে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি সিবিআই চার্জশিট দিতে পারলো না ঠিক আছে, কিন্তু এফআইআর এই দুটো লোকের নাম আছে। আমরা জানি ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী যদি সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া যায়, সিবিআই কেন এই তদন্তটা করতে করতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না? তারা বেল পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তাদেরকে তো ট্রায়ালের অংশ করা যেতে পারতো। ট্রায়ালের অংশ করে এরাও দোষী কি নির্দোষ সেটা তখন প্রমাণ হতো। সিবিআই তাদেরকে, আমার তো মনে হলো, কার্যত ছাড় দিয়ে দিল। কারণ আমাদের দেশটা এমনই, এখানে আইন সবসময় আইনের বই মেনে আইন চলে না, আইনের প্রভিশন মেনে আইন চলে না। এই যে একবার ওরা জানে, এই যে একবার অর্ডার হয়ে গেছে, এই কেসটা বোধহয় বা আর কোনোদিনই রিওপেন হবে না, এই কেস ধামাচাপা পড়ে গেল। রাজ্য সরকার এখন চাইছে, রাজ্য সরকার যেহেতু এই ঘটনায় ফাঁসির কথা বলেছিল, রাজ্য সরকার চাইছে ব্যাটার ফাঁসি হোক।
সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক, তাহলে লেটা ছুটে গেল, এই কথা করে কেস শেষ করে দাও, আর হচ্ছে যে একে একদম পুরো তুমি ইয়ে করে দাও, তাহলে কি হবে, আর কোনোদিনও ওপেন হবে না। কিন্তু কিন্তু আপনাকে আমি একটা কথা বলছি, রাজ্য সরকার হয়তো যদি সেটিং ফিটিং করে সিবিআই এর সাথে পরবর্তীকালে, কারণ এখন আমরা আপামর যেটা দেখি যে রাজ্য সরকারের সঙ্গে সিবিআই বোধহয় বিশাল আদায় কাজ করায়, আদতে রাজ্য সরকার আর সিবিআই সেটিং করে কাজকর্ম করে। 10 বছরের যদি সিবিআই কেসগুলোর অর্ডার দেখা যায়, যত রাজ্য সরকারের লোকজন বেশিরভাগ লোকই হয় বেলে চলে গেছে, না হলে সেগুলোকে সিবিআই ধরেনি, আর কিছু কিছু লোক ওই তৃণমূল থেকে যেই বিজেপিতে চলে এসছে ওয়াশিং মেশিনের মতো সিবিআইও ঘুমিয়ে পড়েছে। যেমন হচ্ছে নারদা কেস, যেমন হচ্ছে আপনার হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কেস, কার্যত সিবিআই বা ইডি কিছুই তথ্য প্রমাণ দেখাতে পারেনি। এরকম বহু বহু ঘটনা রয়েছে। তাহলে এই কেসেও কি সেটিং তত্ত্ব আছে? এইটা কিন্তু ভাবার আজকে সময় চলে এসেছে। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এই কেসের যদি আপনি গতি প্রকৃতি দেখেন, আজকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়, কিন্তু যদি এই 172 পাতার রায়টাকে আমরা যদি অ্যাসেসমেন্ট করি, সেখানে বিচারক নিজে বলেছেন যে এমন কিছু কিছু জায়গা আপনি দেখবেন অর্ডারের মধ্যে, এমন কিছু কিছু জায়গা যেখানে ঠিক মতো এভিডেন্স মেলানো যাচ্ছে না, এবং তিনি কার্যত শেষের দিকে তার অর্ডারিং পোর্শনে আসার আগে কার্যত তিনি লিখেছেন যে একটা মার্ডার কেসের ক্ষেত্রে বা একটা মার্ডার সাজা দেওয়ার ক্ষেত্রে, মার্ডার কেস নয়, মার্ডার তো হয়েছে, মার্ডার সাজা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসের যে স্টিগমা গুলো আছে, যে ক্রাইটেরিয়া গুলো আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, 100% ম্যাচ করছে না। সেটা তদন্তকারী সংস্থার ব্যর্থতা, সেটা উনি লেখেননি, কিন্তু আমরা বলতে পারি সেটা অবশ্যই তদন্তকারী সংস্থার ব্যর্থতা হতে পারে, বা রাজ্য সরকারের অতি সক্রিয়তা হতে পারে, যেটা জাস্টিস চন্দ্রচূড় পয়েন্ট আউট করেছিলেন যে অলরেডি প্রথম দুদিন এবং প্রথম 5 ঘন্টা, যেটা এই ধরনের কেসে খুব গুরুত্বপূর্ণ, সিবিআই সেই সময় নিশ্চুপ ছিল, সেই জায়গাটা পায়নি, সেখানে 85% থেকে 90% তথ্য বা এভিডেন্স সব নষ্ট হয়ে গেছে, কোনো প্রত্যক্ষ প্রমাণ নষ্ট হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে এই যে চাপানোতর, রাজ্য সরকার এক কথা বলছে, সিবিআই আর এক কথা বলছে, এবং আমি একটা জিনিস বুঝতে পারছি না, অভয়ের বাবা মাও আর একটা কথা বলছেন। আজকে অভয়ের বাবা মা যেভাবে বলছেন কথা, সেটা নিয়ে আজকে রাজনীতির কটাক্ষ করা হচ্ছে, কেন কি তাকে মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ দাবি করছেন, কিন্তু তাদের মেয়ে যে সঠিক বিচার পেল না রাজ্য সরকার এবং সিবিআই এর নেক্সাসের জন্য, তাদের মেয়ে যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদ করার জন্য যারা তার প্রাণটা নিয়েছিল, তার মধ্যে একজনের ছাড়া বাকি সব মানে রাঘব বোয়াল তারা যে ছাড়া পেয়ে গেল, সেইটা তো কেউ ভেবে দেখছে না, এইটাও তো ভেবে রাখার দরকার রয়েছে। সুতরাং এই কেসে অনেক পয়েন্ট রয়েছে, এবং এখনো আমি ইন ডাউট, আপনি একটা যদি এই কেসের টোটাল আপনি ওভারঅল বিচার করেন, এখন এই কেসটা সুপ্রিম কোর্টে ওপেন, হাইকোর্টে ওপেন, হাইকোর্ট আজকে শুনেছে, সুপ্রিম কোর্টও আজকে শুনেছে, কার্যত কোনো কোর্টই কোনো অর্ডার দেয়নি। আপনি একটা কথা বলুন তো, কোন কোর্ট এই কেসে কিভাবে অর্ডার দিতে পারে, যেখানে সুপ্রিম কোর্টে পেন্ডিং, হাইকোর্ট এই কেসে কতটা হাইলাইটিং করবে, কি অর্ডার দেবে? অথবা সুপ্রিম কোর্ট তাহলে হয় হাইকোর্টের কাছে ছাড়ুক, না হলে বলুক যে তারাই ট্রায়ালটা শুনবে। এগুলো অনেক রকম ব্যাপার রয়েছে। তবে আমার মনে হয় এই অর্ডার দেখে, যেটা অনির্বাণ দাসের অর্ডার দেখে, এবং অন্যান্য যারা সিনিয়র রয়েছেন এই ফিল্ডে তাদের সাথে কথা বলে, তারা তো বলছেন যে হতে পারে সঞ্জয়ের খালা, সেটা অনেক মানে পরের বিষয়, কিন্তু যা অর্ডার রয়েছে, যদি এটাকে ঠিকঠাক অ্যাপিল করা যায়, যাবজ্জীবন কারাদণ্ড তো অনেক দূরের ব্যাপার, ফাঁসি তো হবেই না, বরং তার গুমতি সাজায় 12-14 বছরের সাজা শেষ হয়ে যেতে, লঘু হয়ে যেতে পারে, 12-14 বছরের সাজা শেষ হয়ে যেতে পারে, যদি না কোনো সেটিং তত্ত্ব হয় বা কোনো কিছু হয়। যদি এক জায়গায় গিয়ে দেখা যায় রাজ্য সরকার ফাঁসিটাই বললো, সিবিআই আর কিছু বললো না, কার্যত কোর্টের কাছে আর কিছু করার নেই, তাই ফাঁসি দেওয়া হলো, মানে আমাদের এখানে যেরকম মানুষ চোখকে দেখানো হয় যে জিনিসগুলো, সেগুলো শেষ পর্যন্ত প্রমাণ যেটুকু রয়েছে সঞ্জয় একমাত্র, সেই সঞ্জয়কেও পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়া হবে, এবং সেই তথ্য প্রমাণ ধূলিসাতের পর আর কিছুই উঠে আসবে না। একদম একদম, এটা তো স্বাভাবিক, এটাই তো রাজ্য সরকার চাইছে। রাজ্য সরকারের চাওয়াটা কি? রাজ্য সরকার কি চাইছে? রাজ্য সরকার এটাই চাইছে যে এই জিনিসটা এখানে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হোক। সঞ্জয়ের ওপরে দেখুন, আইনের প্রভিশন অনুযায়ী আমি বারবারই এই কথাটা বলবো, সঞ্জয়ের একটা বড় ভুল করেছে, তার লয়ারের ভুল না, এটা টেকনিক্যাল ভুল, আমি জানি না কেন 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 ওটা আমি বলবো না, একজন লয়ার সেখানে ছিলেন, কেন
ফাইনাল চার্জশিট দেওয়ার আগে ট্রায়াল শুরু করতে হবে। এবং এই বিষয়ে তো সুপ্রিম কোর্টের আপার বেঞ্চের জাজমেন্ট রয়েছে, 3জন জজ তারা বসেছিল, তার থেকে বেশি জজ বসে জাজমেন্ট রয়েছে যে ফাইনাল চার্জশিট, আমি বলবো ওই বিচারপতির অন্য কেসে শিয়ালদা কোর্টেই আমাদের অন্য মক্কেলের ক্ষেত্রে এই জাজমেন্ট দেখিয়ে আমরা তার ট্রায়াল আটকেছি। ওই বিচারপতি অর্ডার দিয়েছেন, যে বিচারপতি এই কেসে অর্ডার দিয়েছেন। আমি সেই মামলার অর্ডার কপি সব আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যদি সেখানে আমার সাথে কোনোদিনও যান, আমি রেকর্ড খুলে দেখিয়ে দেবো কি অর্ডার হয়েছে, আমরা কি পিটিশন করেছি, বা আমাদের কাছে কপিও রয়েছে। আমার যে সিনিয়ররা রয়েছেন, আমার কালিগরা রয়েছেন, সেই মামলা আমরা 3-4 জন রয়েছি সেইখানে। তাহলে ওই বিচারপতির কাছে আজকে যদি সেই জাজমেন্ট দিয়ে তারা যদি অ্যাপিল করতো, এই কেস এত সহজে হতো না, এত সহজে ট্রায়ালে যেত না, এবং সিবিআই বাধ্য হতো ফাইনাল চার্জশিট দিতে। ফাইনাল চার্জশিট দিলে সঞ্জয় রায়ের সঙ্গে আরো কয়েকজনের নাম জড়িত হতো। আমি যদি ধরেও নিই ঠিক আছে প্রাইমারি চার্জশিট দেওয়া হয়েছে, তার মানে এখানে আরেকটা প্রশ্ন আসছে, কেন তড়িঘড়ি করে প্রাইমারি চার্জশিট দেওয়া হলো? শুধুমাত্র সুপ্রিম কোর্ট চাইলো বলে? নাকি আর কোনোদিনই এই কেস রিওপেন করা হবে না, আর কোনো কিছু দেওয়া হবে না, বাকি যাদের নাম ছিল সবই অবসলিট করে দেওয়া হলো? রাজ্য সরকার এখন ওকে মেরে দিয়ে পুরো জিনিসটা ক্লোজ করে দিতে চাইছে। অভয়ের বাবা মা আজকে চিৎকার করবে, কালকে চিৎকার করবে, একজন মানে সন্তান হারা বাবা মা তারা কতদিন চিৎকার করবে? তাদেরকেও টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা কলকাতার লোক, শিক্ষিত, তারা টাকার কাছে বিক্রি হননি, যার জন্য এত দূর অব্দিও মামলাটা আপনারা দেখতে পেয়েছেন। অনেক গ্রামে গঞ্জের কেসে, অনেক কেসে এরকম টাকা দিয়ে নেতারা, হ্যাঁ, কামদুনি ছাড়াও ওই কেস হাইকোর্ট অব্দি আসে না, টাকা দিয়ে মুখ বন্ধ করে সেই কেস সেটেল করে দেওয়া হয়। এইটা আকছার ঘটছে। সুতরাং তার বাবা যদি চেয়ে থাকে মুখ্যমন্ত্রী পদত্যাগ, তিনি এটা রাজনৈতিকভাবে, তিনি সঠিকভাবে চেয়েছেন। একজন সন্তান হারা পিতা, তাকে রাজ্য সরকার ঠকালো এবং সিবিআই মারফত কেন্দ্রীয় সরকারও ঠকালো। প্রথমত আমি বলবো অমিত শাহ, তিনি যত বড়ই একজন মন্ত্রী হন, তিনি 2 মিনিটের জন্য দেখা করতে পারতেন না বিজেপির এত, অথচ এই হতে পারে তিনি আমার রাজ্যের লোকের কাছে ভোট চান না, লজ্জা করে না ভিক্ষা করে ভোট চাওয়ার সময়? অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী, এখানে এসে লজ্জা করে না বিজেপির জন্য ভোট প্রচার করতে? আর এখানকার মানুষ, এখানকার লোক যখন ধর্ষিত হয়ে যাচ্ছে, তাদের দেখা করার জন্য 2 মিনিট সময় চেয়েছে, তাদের সেই সময় নেই। এদের কোনো লজ্জা শরম আছে? মানুষের সঙ্গে সেটিং করা, মানুষের সঙ্গে খেলা ছাড়া এই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এদের কোনো লজ্জা শরম নেই, যার জন্য আজকে সাধারণ মানুষ বিচার পায় না। সঞ্জয় একা কখনোই দোষী হতে পারে না। এখানে সিবিআই এর চরমতা, এইখানে পুরো আই ওয়াশ করা হচ্ছে। রাজ্য সরকার আর সিবিআই আজকে পুরো নাটক করছে, জনগণের আবেগকে নিয়ে খেলা করছে। আজকে কিন্তু মিডিয়াতে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, একজন সিবিআই অফিসার তিনি বলেছেন দায় নাকি তার বাবাকে নিতে হবে, তার মেয়ে মারা গেছে। আমি বলতে চাই এই সিবিআই অফিসারকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক, ইমিডিয়েট সাসপেন্ড করা হোক। তার এই কথা বলার কি অথরিটি আছে? তাহলে সিবিআই কি করছে? সিবিআই কি ঘাসে মুখ দিয়ে ঘুমাচ্ছে? তাহলে সিবিআই বন্ধ করে দিক। সুপ্রিম কোর্ট তো বলেছিল সিবিআই খাঁচাবন্দিততা। সিবিআই কার্যত বিগত 10 বছরে এই রাজ্যের কেসগুলোকে নিয়ে কার্যত রাজনৈতিকভাবে কিচ্ছু করেনি, রাজনৈতিকভাবে সেটিং হয়ে কিচ্ছু করেনি। কোন কেসে ওই নেতা মন্ত্রী জেল খেটেছে, ওখানেই শেষ। তারপরে আর সিবিআই কিচ্ছু করেনি, কাউকে শেষ অবধি যায়নি, ট্রায়াল কমপ্লিট করেনি, সাজাও দিতে পারেনি। এই কেসও তার ব্যতিক্রম নয়। এখানে সুপ্রিম কোর্টের গুতোয়, হাইকোর্টের গুতোয় ওই একটা কোনো রকমে প্রাইমারি চার্জশিট করে সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দিয়ে গল্প শেষ করে দিল, একটা আই ওয়াশ করে দিল। যদি সিবিআই এর এতই ক্ষমতা, বাকি যারা রয়েছে ইমিডিয়েট সিবিআই এর উচিত সুপ্রিম কোর্টে কালকেই গিয়ে, সিবিআই গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, কেন সিবিআই এ কথা গিয়ে কেন বলছে না যে আমাদের হাতে আরো যা এভিডেন্স আছে সেগুলো আমি কোর্টে ডিসক্লোজ করে আমি আবার ট্রায়াল শুরু করতে চাই? কে বাধা দিয়েছে সিবিআই কে? এইগুলো সেটিং ছাড়া আর কিছু নয়। একজন বাবা মা তার মেয়ের মারা যাওয়ার বিচার পেল না, এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের রাজ্য বলেই এটা সম্ভব। আপনাকে বুঝতে হবে, দেশের মানুষকে পুরোপুরি বিক্রি করে দিয়েছে দুটো সরকার। দেশের মানুষের আবেগ নিয়ে, দেশের মানুষের দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে খেলে আর ভিক্ষা করে ভোট চাওয়া ছাড়া এদের আর কোনো কাজ নেই। এবং মানুষের জীবন চলে গেলে কার্যত এইভাবে কাউকে ফাঁসিয়ে দিয়ে সঞ্জয় রায়ের মতো তারা দায় ঝেড়ে ফেলতে চায়। যেখানে আমরা দেখেছি কলকাতা পুলিশের সাথে, কলকাতা পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকায় মানুষ সন্তুষ্ট ছিলেন না বা পরিবার সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছিল। আজকে দেখা যাচ্ছে সিবিআই এর তদন্তে মানুষ আশ্বস্ত বোধ করছে না এবং তাদের পরিবার, নির্যাতিতার পরিবারও আশ্বস্ত বোধ করছেন না এবং সন্তোষজনক ভূমিকা দেখা যাচ্ছে না। সেই জায়গায় সিবিআই এর আরো একজন আধিকারিক, যিনি আপনি উল্লেখ করলেন যে সিবিআই এর আধিকারিক
আধিকারিক বলছেন যে তার মা বাবার এই গাফিলতি। তো সেই জায়গায় মিডিয়াটা দেখেছি, আমি আমি বলবো না যে তিনি সেটা বলেইছেন কিনা, কিন্তু মিডিয়া তো সমস্ত তথ্যগুলো তুলে ধরছে, তারা জনগণের চতুর্থ স্তম্ভ, সুতরাং তিনি বলেছেন কি বলেননি এটা মিডিয়া বিচার করবে। যে মিডিয়া এটা দেখানো হয়েছে, নিশ্চয়ই তারা তার দায়বদ্ধতা বা তাদের দায়বদ্ধতা, এটা আমি দেখেছি বলে আমার খারাপ লেগেছে, আমি আপনাকে বললাম। তো সেই জায়গায় সিবিআই এর যে ভূমিকা, সিবিআই এর ভূমিকা নিয়ে যেভাবে অসন্তোষ দেখা যাচ্ছে জনমানুষের এবং তার পরিবারের মধ্যে, সেই জায়গায় তাহলে সিবিআই এর যে এই তদন্তে মানুষ সন্তুষ্ট হচ্ছেন না, সেই জায়গায় তাহলে তদন্ত কিভাবে আগাবে এবং আসলে মানুষ ন্যায় বিচার কিভাবে পাবে? এই কেসের আর তদন্ত আদৌ হবে কিনা আমার মনে হয় না। যদিও এত বড় কেস হয়ে গেছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এতগুলো পার্টি চলে গেছে, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে, আচ্ছা সুপ্রিম কোর্ট, আমি আপনি একটা জিনিস বলুন, আমরা সুপ্রিম কোর্টকে এত শ্রদ্ধা করি, সেটা একটা আমাদের কাছে মন্দির। সুপ্রিম কোর্ট এই কেসটাকে নিয়ে কার্যত কি রিলিফ দিতে পেরেছে? সুপ্রিম কোর্টের কি উচিত ছিল না এই ধরনের কেস হলে একটা চরমতম সাজা বা কোনো কিছু, এমন ভাবে কোনো কিছু করা, দেশের আইন পরিবর্তন হয়ে যাবে, কেউ করতে ভয় পেয়ে যাবে, কাল থেকে দেশের রেপ বন্ধ হয়ে যাবে, সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে করতে পারতো না? মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি এটাই বলবো, আমাদের দেশে পরিস্থিতি এবং পরিবেশ এবং বাস্তবতা, এগুলোর মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। আইনের বইতে অনেক কিছু লেখা আছে, জাজমেন্টস, রুলিং আমরা অনেক কিছু পাই, কিন্তু বাস্তব আর কি, মানে আর আইন বা বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক কনফ্রন্টেশন এমন একটা জায়গায় চলে গেছে, এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, মানুষ সেখানে অসহায় হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি আমরা না বন্ধ করতে পারি, আমি শুধু অভয়ার কথা বলছি না, দেখুন এরকম ঘটনা ভবিষ্যতে যাতে না হয়, এটা তো সমাজকে একটা শিক্ষা নিতে হবে। সেটা আমার রাজ্যে হতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হতে পারে। তার জন্য দেশের সর্বোচ্চ কোর্টে মামলাটা গেছে, তারা আজ পর্যন্ত কি এমন ডিসিশন নিল, এমন কোনো কিছু কি বললো যে হলেই এইটা করা যাবে বা এই তদন্ত সঙ্গে সঙ্গে কিছু নেই, সেরকম ভাবে কিছু নেই। আমরা উল্টে কি দেখলাম, রাজনৈতিক কচকচানি, কি না অভয়া আইন পাস করতে হবে না কি একটা বেশ বললো বিধানসভায়, সেখানে দেখলাম বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রী কাজিয়া, গন্ডগোল, এইসবই আমরা দেখতে পেলাম। আসলে মানুষ কি পেল? তারপরে কি রেপ বন্ধ হয়ে গেছে? এইভাবে নৃশংসভাবে মার্ডার কি বন্ধ হয়ে গেছে? আসলে রাজনৈতিক দলগুলো মানুষকে নিয়ে লোফালুফি খেলছে। এবং আপনি যেটা বলছেন, আমিও সেই একটাই কথা তুলে বলবো যে এই আজকে ধরুন আপামর যেভাবে ক্রাইম বেড়ে চলেছে, ধরুন ধরুন বিচার ব্যবস্থা পঙ্গু হয়ে গেলে কি হয় আমাদের দেশে, দেখা যায় একটা কোনো মার্ডার কেস, হ্যাঁ, সেইটা ট্রায়াল হয়ে কমপ্লিট হতে আজকে সময় লেগে যাচ্ছে 10 বছর 15 বছর। সুপ্রিম কোর্টের গুতোয় এখানে 51টা সাক্ষী হয়ে গেছে, অন্য যে কোনো কেসে এই 51টা সাক্ষী হতে সময় লাগে মিনিমাম 8 থেকে 10 বছর, মিনিমাম 5 বছর, মিনিমাম। একদিনে একটা সাক্ষী অর্ধেক হয়, তারপরে আবার ডেট পড়ে 3 কি 4 মাস পর, কোনো সময় কোর্ট ভ্যাকেন্ট থাকে। আজকে হয়ে গেছে এই কেস এক্সেপশনাল, কিন্তু বাকি কেসগুলো কেন হবে না? কেন হবে না? কেন এই স্টিগমাটাকে পূরণ করা যাবে না? এবং কেন দেশের শুধুমাত্র দেখুন রায় আছে যে মানে কি, মানে এইটা আছে যে ফাঁসি দেওয়া যাবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, ঠিক আছে, কিন্তু বন্ধ করতে সরকার কেন পারবে না? সেই জায়গায় কেন কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া যাবে না? মানুষ করতে ভয় পাবে, এই রকম মেজারমেন্ট কেন সরকার নিতে পারবে না? এটা যদি চলে, আসলে ব্যাপারটা কি জানেন তো, কিছু নেতা যখন আমরা দেখতে পাই শেখ শাহজাহানের মতো নেতা, তাদের বিরুদ্ধে মহিলারা অভিযোগ করছেন দেহ ব্যবসার, তারা আবার রাজ্য সরকারের একদম নয়নের মণি, তাকে বাঁচানোর জন্য পুলিশ ঝাঁপিয়ে পড়ছে, আবার সিবিআই অর্ডার হওয়ার 1.5 দিনের মধ্যে, এটাও একটা আয়রনি। সিবিআই এই দুটো দেখুন আপনি, এই শেখ শাহজাহান কেস এবং এই, ওরা তো বুঝে গেছিল, মানে এমন এমন, মানে আমি বুঝতে পারছি না যে মানুষকে আর কত বোকা বানাবে, সবকিছুর মধ্যে আর কত রাজনীতি ঢোকাবে এমন ভাবে। এই যে অভয়ের বাবা মা আজকে বলে ফেললেন মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু পুরো রাজনীতি তৈরি হয়ে গেছে। আজকে কুণাল ঘোষ একরকম বলছেন, ফিরহাদ হাকিম বলছেন, বিরোধীরা বলছেন, এই ব্যাপারটা নিয়ে এখন মানুষ কিন্তু গুরুত্ব, যে আবেগ ছিল সেই আবেগটা নষ্ট হয়ে গেল এবং এরা এইটা একটা সুযোগ পেয়ে গেল, কিন্তু তার বাবা মা যে বিচার পেল না, সেই বিচারটা কে পাইয়ে দেবে? আমরা বুঝতে পারছি না কি হবে, ভবিষ্যৎ কি হবে, দেশের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আমার মনে হয়। এবং এই কেসে
আমার অন্তত মনে হয় একটা দৃষ্টান্তমূলক কিছু হওয়া উচিত ছিল। যেভাবে এই কেসের এন্ডিং করা হলো, যেভাবে একজন মানুষকে কার্যত বলা যেতে পারে সামান্য প্রমাণে পুরোপুরি তাকে ফাঁসিতে লটকে দেওয়ার জন্য রাজ্য সরকার যেভাবে আদা জল খেয়ে লেগেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কাউকে না কাউকে, কোনো বড় মাথাকে আড়াল করতে রাজ্য সরকার এই করছে। আচ্ছা, অন্য কোনো কেসের ক্ষেত্রে রাজ্য সরকারের তো এত মাথা ব্যথা দেখা যায় না, অনেক তো রেপ কেস রয়েছে, অনেক মার্ডার কেস রয়েছে, সেগুলো তারা কেন করছে না? সুতরাং বোঝা যায় রাজ্য সরকার রাজনীতির জন্য যখন হোমরা চোমরাদের বাঁচাতে চায়, সাধারণ মানুষকে তখন বলি দিতে, সঞ্জয় রায়দের মতো লোকদের বলি দিতে তাদের বিশেষ সময় লাগে না। এটুকুই আমি বলবো, আমার আর বলার কিছু নেই। আমি চাই যে একটা ভালো হয়েছে, একটা ভালো হয়েছে কি বলুন তো, যে এই যে বিচারক রায়টা দিয়েছেন না, তিনি অন্তত এই রায়টা দিয়ে ভালো করেছেন যে সঞ্জয় রায়কে তিনি বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে যদি কোনো জায়গা থেকে এই কেসের কোনো মোড় ঘোরে, সে যেন জীবদ্দশায় দেখে যেতে পারে যে সে একা দোষী ছিল না, অনেক হোমরা চোমরারা ছিল এবং আইন তাদেরকে শাস্তি দিয়েছে। এখানে আর একটা বিষয় দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখেছি অনির্বাণ বাবু, যে অনির্বাণ দাস বিচারক নিম্ন আদালতের, তার আদালতে দাঁড়িয়ে যখন নিজে সঞ্জয় দাবি করেছে যে আমি এই ঘটনায় যা করেছি আমাকে করানো হয়েছে এবং আমাকে একজন আইপিএস অফিসার নির্দেশ দিয়েছে যে আমি তাই করেছি, সেই জায়গায় যেখানে অনির্বাণ দাসের এজলাসে এই বক্তব্য উঠে এলো, সেই জায়গায় কেন সিবিআই পরবর্তী সময়ে তদন্তে বের করতে পারলো না ওই আইপিএস অফিসারটাকে, কাদের ইন্টারেস্ট ছিল এই কেসে এবং তাদের কি স্বার্থ রয়েছে যার কারণে এই ঘটনাকে ধামাচাপা দিতে সঞ্জয়কে প্রভাবিত করা হলো? কেন এই কেসটাকে সিবিআই এটা আইনের একটা জায়গা, এটা আইনের একটা মারপ্যাচ। প্রথমত হচ্ছে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু কোর্টে সাধারণত যারা আসামি হয় তাদের বলা কথার কোনো গুরুত্ব থাকে না। তারা অপরাধ করেছে কি করেনি সেটা ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করতে হয়, প্রমাণের অভাবে খালাস পাওয়া যায়। তার লয়াররা এই পয়েন্টগুলো নিয়ে পিটিশন করেনি কেন? আমি তো এই প্রশ্নও করব। যদি তার মক্কেলের এইটা বক্তব্য, তদন্ত হোক, যদি না হতো সুপ্রিম কোর্টে ওপেন ছিল যে আমি এইটা বলতে চেয়েছি, আমার মক্কেল কেন এই তদন্তটা হবে না, সিবিআই কেন করছে না, এই জায়গাগুলো করার দরকার ছিল। এই জায়গাগুলো দেখুন এখন অনেক তথ্য উঠে আসছে। ওরা ভেবেছিল যে এর ফাঁসি হবে, কোনোভাবে ফাঁসিটা আমরা আটকে দেবো, তারপর অ্যাপিল ট্যাপিল করে যা হয় হবে। আর আমার মনে হয়েছে যে আর যদি বিচারক মনে করতেন যে তার কথার গুরুত্ব দেবো, সেটা তিনিও দিতে পারতেন, কিন্তু তিনিও দেননি। হ্যাঁ, আর একটা প্রসঙ্গ উঠেছিল, বিচারকের কাছে কিন্তু অপশন ছিল, সরকার যদি নাও দেয়, বিচারকের কাছে কিন্তু অপশন ছিল চার্জশিটটা গ্রহণ করার, সেকেন্ডারি চার্জশিটটা। বিচারক কিন্তু সেটা গ্রহণ করতে চাননি। অনেক প্রশ্ন রয়েছে এই কেসে, কে জড়িত, কারা জড়িত, কিভাবে সেটিং, কেন হয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তদন্ত করে দেখা দরকার। সঞ্জয়ের বেঁচে থাকা দরকার, সঞ্জয় একা দোষী নয়, হোমরা চোমরা মাথা যারাই রয়েছে সেটা প্রমাণ হোক, সামনে আসুক, এবং রাজ্য সরকারের যে লোকই থাকুক না কেন তারও ফাঁসির অর্ডার হোক, সঞ্জয়েরও হোক। তবে বোঝা যাবে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না এবং সাধারণ মানুষের জন্য বিচার রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের রায় কোন দিকে এগোয় সেই দিকে এখন নজর থাকবে।